ইরানে আমেরিকা আর ইসরায়েলের দ্রুততম সময়ে বিজয়ের ক্ষেত্রে পথের কাটা কারা? কোন শক্তিতে ইরান বলতে পারে দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত তারা? ইরানের সুপ্রিম লিডারের নিহত হওয়া, উপরের সারির অনেক নেতা ও কমান্ডার নিহত হওয়ার পরও কেন আমেরিকা আর ইসরায়েল বিজয় উদযাপন করতে পারছে না? কারা দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে? এসব প্রশ্নের উত্তর একটাই, আর তা হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সহজ বাংলায় বললে ইসলামী বিপ্লবী গার্ড। ইরানের এই ইসলামী বিপ্লবী গার্ডের শক্তি কতটুকু? শত নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে তারা এত শক্তি অর্জন করলো? এমন অনেক প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা এই ভিডিওতে। জানার ক্ষুধা থাকলে সাথে থাকুন। আর আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। ইরানে একটি বাহিনী আছে যারা শুধু সেনাবাহিনী নয়, তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে, অর্থনীতি নিয়ন্ত্রণ করে, এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করে। সেই বাহিনীর নাম ইসলামী বিপ্লবী গার্ড। এর ফার্সি নাম সাফা-ই পাসদারান। অনেকেই বলে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কি নিয়মিত আর কোনো সেনাবাহিনী নেই? যদি থাকে তাহলে তারা কি করে? আর এই ইসলামী বিপ্লবী গার্ড কি কাজ করে? ভবিষ্যতে শাসন পরিবর্তন হলে তারা কি করবে? চলুন কিভাবে এই ইসলামী বিপ্লবী গার্ডের জন্ম হলো সেখান থেকে শুরু করি। প্রথমেই জানিয়ে রাখি, ইসলামী বিপ্লবী গার্ডের জন্ম বিপ্লব থেকেই। 1979 সালের ইসলামী বিপ্লবের পর রুহুল্লাহ খামেনি একটি নতুন বাহিনী গঠন করেন, কারণ নিয়মিত সেনাবাহিনীর উপর শাহ সমর্থিত সেনাদের প্রভাব রয়ে গিয়েছিল। তাই তিনি পুরনো সেনাবাহিনীর উপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি। আর বিপ্লব রক্ষা করতে একটা আদর্শিক বাহিনী দরকার ছিল। রুহুল্লাহ খোমেনির এই নতুন বাহিনীর কাজ শুধু সীমান্ত রক্ষা নয়, তার চেয়েও বড় দায়িত্ব ছিল বিপ্লবকে রক্ষা করা। তার মানে আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠল এই নতুন বাহিনী। এভাবেই জন্ম নিল আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড। এখন প্রশ্ন হলো, ইরানের নিয়মিত সেনাবাহিনী আছে কিনা? যদি থাকে তাহলে তাদের অবস্থান কি? হ্যাঁ, ইরানের নিয়মিত সেনাবাহিনী আছে। তার নাম আর্তেশ বা ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মি। তথ্য বলছে এই আর্তেশের সদস্য সংখ্যা 3.5 লাখেরও বেশি। এর স্থল, নৌ ও বিমান বাহিনীও আছে। তাহলে ইসলামী বিপ্লবী গার্ড আর আর্তেশের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই। আর্তেশ রাষ্ট্রকে রক্ষা করে, আইআরজিসি রক্ষা করে বিপ্লবের আদর্শ, ইসলামিক সিস্টেম ও সুপ্রিম লিডারকে। সেই 1979 সাল থেকে যেহেতু ইরানে বিপ্লবী সরকার ক্ষমতায়, সেহেতু এত বছর ধরে ইসলামী বিপ্লবী গার্ডও মহা শক্তিশালী হয়ে উঠেছে। তাই আইআরজিসি এখন শুধু সেনা নয়, এটি একটি সমান্তরাল সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। ইসলামী বিপ্লবী গার্ডের নিজস্ব গ্রাউন্ড ফোর্স বা স্থল বাহিনী, নৌবাহিনী, অ্যারোস্পেস ফোর্স, গোয়েন্দা শাখা এবং সবচেয়ে আলোচিত কুদস ফোর্স আছে। ইরানের এই ইসলামী বিপ্লবী গার্ডের সদস্য সংখ্যা কত? এক তথ্য বলছে 1.5 থেকে প্রায় 2 লাখ সক্রিয় সদস্য আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডে। এছাড়াও বাসিজ নামে একটা প্যারামিলিটারি ফোর্স বা বাহিনী আছে ইরানের। এই প্যারামিলিটারিতে 90,000 থেকে 4.5 লাখ পর্যন্ত সদস্য থাকতে পারে। এই প্যারামিলিটারি মূলত ইরানের নিয়মিত কোনো সেনাবাহিনী নয়, কিন্তু তাদের প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে যাতে দেশের যে কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে। ইসলামী বিপ্লবী গার্ডের সবচেয়ে আলোচিত ইউনিটের নাম কুদস ফোর্স। কুদস ফোর্সে 5,000 থেকে 15,000 সক্রিয় সদস্য আছে। এই ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে। সেই কার্যক্রমের মধ্যে শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ অন্যতম। ইরানের বাইরে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনের মতো দেশগুলোতে এই কুদস ফোর্সের কার্যক্রম বিস্তৃত। বিশেষ করে হিজবুল্লাহ, হামাস, ইরাকি শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুতিদের কার্যক্রমে কুদস ফোর্সের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। ইসরায়েল আর আমেরিকার মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে এই কুদস ফোর্স। এই কারণে 2020 সালে ড্রোন হামলায় কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই ঘটনা সরাসরি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ায়।
ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকে মার্কিন ঘাঁটিতে। এই ঘটনা প্রমাণ করে আইআরজিসি শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক আলোচনারও কেন্দ্র। এই কুদস ফোর্সের মূল শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ চলে ইসরায়েলের মোসাদের সাথে। সেই যুদ্ধে গোপন অভিযান, সাইবার হামলা, টার্গেটেড কিলিং, নাশকতা সবই আছে। অনেকেই বলেন আইআরজিসি হলো ইরানের রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র, কারণ তাদের নিজস্ব স্থলবাহিনী, নৌ ইউনিট, অ্যারোস্পেস ফোর্স, গোয়েন্দা নেটওয়ার্ক, অর্থনৈতিক সাম্রাজ্য সবই আছে। ইরানের রাজনীতিতেও তাদের প্রভাব ব্যাপক। আইআরজিসির সাবেক অনেক কমান্ডার এখন ইরানের মূলধারার রাজনীতিতে নেতৃত্বে আছেন। তাই অনেক বিশ্লেষক বলেন আইআরজিসি হলো ইরানের স্টেট উইথ এ স্টেট। 1979 সালে গঠিত হবার পর নানা আঞ্চলিক ঘটনা প্রবাহের ভেতর দিয়ে গেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলমান ইরান ইরাক যুদ্ধ ছিল আইআরজিসির প্রথম বড় পরীক্ষা। তখন স্বেচ্ছাসেবী বাহিনী বাসিসকে সংগঠিত করা, মানব ঢাল ধাঁচের আক্রমণ এবং বিপ্লবী আদর্শিক যুদ্ধ কৌশল প্রয়োগ করতে শুরু করে তারা। সেই যুদ্ধ আইআরজিসিকে প্রাতিষ্ঠানিক শক্তি দেয়। অনেক ভবিষ্যৎ কমান্ডার সেখান থেকেই উঠে আসেন। 1980-র দশকে লেবাননের শিয়া মিলিশিয়া সংগঠনের সহায়তা করে আইআরজিসি। সেই সংগঠনে পরবর্তীতে হয়ে ওঠে হিজবুল্লাহ। সেটিই ছিল প্রক্সি যুদ্ধ মডেলের সূচনা। পরবর্তীতে ইরাক ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, ইয়েমেনের হুতি ইস্যুতে সক্রিয় থাকে আইআরজিসি। এসব পদক্ষেপ তাদেরকে আঞ্চলিক শক্তিতে পরিণত করে। শুধু বাইরের এসব বিষয় নয়, ইরানের অভ্যন্তরেও নানা প্রতিবাদ, বিক্ষোভ দমনের সক্রিয় ভূমিকা পালন করে ইসলামী বিপ্লবী গার্ড। যেমন 2009 সালের গ্রিন মুভমেন্ট, 2019 সালের জ্বালানি মূল্য বৃদ্ধি বিক্ষোভ, 2022 সালের মাহসা আমিনি ইস্যু। প্রতিটি আন্দোলন দমনে কঠোর ভূমিকা রাখে ইসলামী বিপ্লবী গার্ড। এখানেই প্রশ্ন ওঠে, তারা কি কেবল বাহ্যিক যুদ্ধের শক্তি নাকি অভ্যন্তরীণ ক্ষমতারও রক্ষক? ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ক্ষেত্রে আরেকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি আমরা। সেটা হলো, পরমাণু প্রকল্প ইস্যুতে তো বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপের মধ্যে আছে ইরানের অর্থনীতি। এসব প্রতিকূলতার মধ্যেও ইসলামী বিপ্লবী গার্ড কিভাবে নিজেদের শক্তি ধরে রাখলো? এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে ইরানের নানাবিধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বেসরকারি খাত দুর্বল হলেও আইআরজিসি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো বড় হয়ে উঠেছে। নির্মাণ ব্যবসা, তেল গ্যাস প্রকল্প, বন্দর, টেলিকম, ব্যাংকিং সবখানি তাদের একচ্ছত্র আধিপত্য। আর অস্ত্রের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তাদের বাধ্য করেছে নিজস্ব ড্রোন আর মিসাইল তৈরি করতে। তারই প্রক্রিয়ায় ইরান এখন ড্রোন প্রযুক্তিতে আঞ্চলিক শক্তি। তাহলে নিষেধাজ্ঞা কাকে দুর্বল করেছে? রাষ্ট্রকে নাকি সাধারণ মানুষকে? নাকি উল্টোভাবে ইরানের নিরাপত্তা কাঠামোকেই শক্তিশালী করেছে? ইরানের সবচেয়ে ট্রেডমার্ক সামরিক শক্তি হয়ে উঠেছে তাদের ড্রোন। বর্তমান যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্কের নাম ইরানের ড্রোন। ইরান নাকি সস্তা ড্রোন দিয়ে প্রতিপক্ষের কোটি কোটি ডলার খরচ বাড়িয়ে দিয়েছে। ইরানেরও এই ড্রোন প্রযুক্তির কেন্দ্রীয় চালিকা শক্তি ইসলামী বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ইউনিট। প্রাথমিক পর্যায়ে ইরান নজরদারি ড্রোন বা স্পাই ড্রোন বানাতে শুরু করে। সেই ড্রোন সিরিজের নাম ছিল মহাজের। এই পর্ব চলে 2000 সাল পর্যন্ত, কিন্তু তাদের ড্রোন তখনও অস্ত্র হয়ে ওঠেনি। 2000 সালের পর সেই নজরদারি মহাজের ড্রোনকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। এভাবে চলে 2015 সাল পর্যন্ত। 2015 সালের পর সামরিক ড্রোনের দুনিয়াকেই ওলটপালট করে দেয় ইরান। তারা নিয়ে এলো সবচেয়ে আলোচিত ড্রোন শাহেদ। এটাকে ড্রোন না বলে উড়ন্ত বোমা বলাই বেটার। ইউক্রেন যুদ্ধেও গেম চেঞ্জার এই শাহেদ ড্রোন। এর কার্যক্ষমতা দেখা গেছে 2025 সালে ইরান ইসরায়েল যুদ্ধেও। এই শাহেদ ড্রোনই এখন বহুল ব্যবহৃত হচ্ছে আমেরিকা আর ইসরায়েলের সাথে যুদ্ধে। ইরান জানে তারা আমেরিকা বা ইসরায়েলের সমমানের বিমান বাহিনী তৈরি করতে পারবে না, তাই তারা বেছে নিয়েছে কম খরচ, গণ উৎপাদন আর স্যাচুরেশন অ্যাটাকের কৌশল।
একটা শাহেদ ড্রোনের খরচ আনুমানিক $20,000 পর্যন্ত। তার বিপরীতে আয়রন ডোম বা যে কোনো আধুনিক এয়ার ডিফেন্স মিসাইলের খরচ কয়েক লাখ ডলার পর্যন্ত। এই কৌশলে ইরান শত্রুর এয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখে, সাইকোলজিক্যাল প্রভাব তৈরি করে এবং দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে। এটি দ্রুত বিজয়ের অস্ত্র নয়, বরং ধীরে ধীরে ক্ষয়ের কৌশল। ইসলামী বিপ্লবী গার্ড শুধু নিজে এই প্রযুক্তি ব্যবহার করেনি, লেবানন, ইরাক, ইয়েমেনে থাকা তাদের প্রক্সি গ্রুপগুলোর মধ্যেও প্রযুক্তি ছড়িয়েছে বলে জানা যায়। সেক্ষেত্রে এই শাহেদ ড্রোন হয়ে উঠেছে প্রক্সি ফোর্স মাল্টিপ্লায়ার। তবে ইসলামী বিপ্লবী গার্ড বা ইরানের সামরিক শক্তিকে পুরোপুরি স্বনির্ভর বলা যাবে না। গত শতাব্দীর 80-র দশকে তাদের কাছে ছিল শাহ আমলের মার্কিন অস্ত্র, তার সাথে পরবর্তীতে রুশ আর চীনা অস্ত্র যোগ হয়। তারপর নিষেধাজ্ঞার কারণে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, হাইপারসনিক মিসাইল, দূরপাল্লার মিসাইল, ছোট দ্রুতগামী নৌকা এসব ইরান বাধ্য হয়েছে নিজস্বভাবে তৈরি করতে। এভাবে মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে ইরান অনেকটাই স্বনির্ভর হয়ে উঠেছে। বর্তমানে চলমান যুদ্ধে আমেরিকার টার্গেট এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা ধ্বংস করা। এ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন তাদের অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এত কষ্ট করে ভিডিও তো আপনাদের জন্যই তৈরি করি, আপনারা সাথে না থাকলে কিভাবে হবে। এখন পর্যন্ত আলোচনায় আমরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। বর্তমানে আমেরিকা আর ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ভবিষ্যৎ নেতৃত্ব বা সম্ভাব্য শাসন পরিবর্তন যদি হয়, তাহলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের অবস্থান কি হবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই আমাদের বর্তমানে ইরানের ক্ষমতার কাঠামো সম্পর্কে জানতে হবে। ইরানের ক্ষমতা কাঠামো সরল নয়, এটি একটি বহুস্তরীয় ভারসাম্য। এখানে সবার উপরে সুপ্রিম লিডার, তারপর প্রেসিডেন্ট, তারপর গার্ডিয়ান কাউন্সিল এবং তারপরে আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড। এই ইসলামী বিপ্লবী গার্ড আবার শুধু সুপ্রিম লিডারের কাছেই জবাবদিহি করে। ইরানের রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের পথে আইআরজিসি হয়ে উঠবে সবচেয়ে বড় ফ্যাক্টর। তাহলে তারা কি সরাসরি ক্ষমতা দখল করতে পারে? এটা একটা জটিল প্রশ্ন, একটু পরে আসছি এর উত্তরে। ইরানের শাসন পরিবর্তন হলে মোটা দাগে 3 থেকে 4 ধরনের সম্ভাব্য ঘটনা ঘটতে পারে। 1, কঠোর প্রতিরোধে যাবে ইসলামী বিপ্লবী গার্ড। 2, অভ্যন্তরীণ বিভাজন তৈরি হবে। 3, নতুন ব্যবস্থার সাথে সমঝোতা করবে। ইসলামী বিপ্লবী গার্ডের হাতে অর্থনীতি, তাদের হাতে অস্ত্র আর সংগঠন, তাই তারা সহজে অদৃশ্য হবে না। আর তারা সরাসরি ক্ষমতা দখল করবে এমন সম্ভাবনাও কম, কারণ তারা কিং মেকার হিসেবে থাকতেই পছন্দ করে। পর্দার আড়াল থেকে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে এর মাধ্যমে। কিন্তু যদি তাদের ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয়, তবে অবশ্যই তা একটা বড় বিপর্যয় বা ডিজাস্টারই হবে, কারণ তখন ইরান হবে মিলিটারি সিকিউরিটি স্টেট। যেহেতু তাদের হাতে অর্থনীতি, অস্ত্র আর সংগঠন আছে, সেহেতু আমেরিকা আর ইসরায়েল যতই পরিকল্পনা করুক, ইসলামী বিপ্লবী গার্ড মাঠে থাকা অবস্থায় তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন। কারণ এই বাহিনী কেবল একটি সামরিক বাহিনী নয়, এটি ইরানের কৌশলগত নীতির কার্যকর বাহু। আইআরজিসি সদস্যরা শুধু চাকরি করে না, তারা নিজেদের ইসলামিক বিপ্লবের সৈনিক হিসেবে বিশ্বাস করে। এটাই তাদের মনস্তাত্ত্বিক শক্তি। এই আলোচনা এখানেই শেষ। শুধু একটাই প্রশ্ন, ইরানের সবচেয়ে মোক্ষম অস্ত্র হিসেবে আলোচিত যে ড্রোন, তার নাম কি? যারা উত্তর দিতে পারবেন, আমি বুঝতে পারবো, তারাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন।